হাই ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ওয়ার্ল্ড অফ ওয়ার্ডস। আমি সৌমি, আমি আপনাদের সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম জানাচ্ছি। একটা মিক্স রিয়াকশান দেবো ডিয়ার ফ্রেন্ডস। প্রথমেই কতগুলো কথা বলার আছে সেগুলো আগে বলে নেব, তারপরে মেন টপিকে আসবো। সবার আগে আমি আপনাদের কাছে ক্ষমা চাইছি সাউন্ড কোয়ালিটির জন্য। আমার গলার অবস্থা একদমই ভালো নয়, সুতরাং ভিডিও সাউন্ড কোয়ালিটি খুবই বাজে হচ্ছে সেটা আমি বুঝতে পারছি, কিন্তু 2-4 দিন ভিডিও দেব না সেটাও তো সম্ভব নয় না, তাই ভিডিও করছি। এমনিতেই কাজের চাপে আমি কন্টেন্টের দিক থেকে পিছিয়ে থাকি। তো ডিয়ার ফ্রেন্ডস, জলনদীপের ব্লগটা আমার দেখতে একটুও ইচ্ছে করলো না, ওই জন্য পুরো ভিডিও রিয়াকশান এখন দিতে পারবো না। একটু পরে দেখি, আমার একদম ভিডিওটা ক্লিক করতেই ইচ্ছে করলো না, একটু পরে দেখে আমি আবার নেক্সট ভিডিওতে ওর ভিডিও রিয়াকশান দেব। কতগুলো কমেন্ট দেখলাম, আমি আপনাদের আগেই বলেছি না, এই লোকটা নিজের সর্বনাশ নিজে করছে। ওই যে গিমা দালালের হাত ধরার পর, গিমা দালালের হাত না ধরলে চলতো না। এত কাণ্ড করে এত কন্টেন্ট জোগাড় করছে, মানে সেই কাশ্মীর থেকে কন্যাকুমারী দৌড়ে দৌড়ে, তাও তো টিনার সমান ভিউয়ের হয় না। তো যাই হোক, গিমা দালালের হাত ধরার পর এর জীবনের কোয়ালিটি, ভিডিওর কোয়ালিটির কথা আমি বলছি না, জীবনের কোয়ালিটি কিন্তু একদম জিরোতে এসে দাঁড়িয়েছে। এই জীবনটা পুরো ক্যামেরার জন্য ছিলই, গিমা দালালের সঙ্গে কন্ট্যাক্ট হওয়ার পর জীবনটা যেন আরও শুধুমাত্র ক্যামেরার জন্য তৈরি হয়ে গেছে। জীবনটা যেন ওর শুধুমাত্র ভিডিওর কন্টেন্ট হয়ে রয়ে গেছে, এবং সেম ওর দর্শকেরা। আজকে আমি যেটা দেখলাম, টাইটেলটা দেখলাম যে ওই পিকনিকে জোগাড় যন্ত্র চলছে, যে পিকনিকে শুনেছি 500 টাকা করে ওরা চার্জ নেবে, শুনেছি। পুরো ভিডিওটা আমি এখনো দেখিনি, আমার ইচ্ছেই করছে না ভিডিওটা দেখতে। দেখতে তো হবেই কন্টেন্টের জন্যে। ডিয়ার ফ্রেন্ড, জলনদীপের ভিডিওর কমেন্টস প্রথম থেকেই শুরু হলো সুতপা ম্যাডামকে অ্যাটাক করা, বডি শেমিং করে কথাবার্তা। তো সুতপা ম্যাডামকে ইঙ্গিত করে লোভ দিবি না, এই লোভ দিবি না করে শুরু করেছে। তো সেই সমস্ত দর্শকদের আমি বলতে চাই যে সুতপা ম্যাডাম এই কিছুদিন আগে বিয়ে বাড়ি গেছিলেন, ওনার ড্রেস দেখে তো তোমরা জ্বলে পুড়ে পাগল হয়ে গেছো। শাড়িতেও যত সুন্দর লাগছিল, গাউনে আরও সুন্দর লাগছিল, কারণ ওই স্লিম টিম ফিগার, বোধহয় কন্ট্যাক্ট লেন্স পরেছিলেন এবং অ্যাসেসারিজগুলো খুব ম্যাচ করেছিল। তো জলনদীপের দর্শকেরা তো জ্বলে পুড়ে ছাই হয়ে গেছে। আচ্ছা, যেটা বলতে এসছি জোকসাপান, সেটা হচ্ছে যে কিছুদিন আগে উনি বিয়েবাড়ি গেছিলেন, সুতরাং বিয়েবাড়িতে ভালো মন্দ উনি খেয়ে এসছেন। আজকেও যে ব্লগটা দিয়েছেন, আমার সবার আগে আমি ওনার ব্লগ দেখি, সেটাতে উনি দেখিয়েছেন ভেটকি মাছের কালিয়া। তো ভালো মন্দ তো উনি রোজ খান, তোমরা তো খেতে পাও না ভাই, তোমরা লোকের ভিডিও দেখে ভালো মন্দ খাবার দেখো, তাই তো? কার বাড়িতে কি বানানো হচ্ছে, কিভাবে বানানো হচ্ছে সেটা দেখো। সুতরাং লোভ কারা দেবে নিজেরাই বুঝে দেখো। আর বেঁচে যাওয়া খাবার পাঠিয়ে দেবার কথা বলছো, নিজেদের বাড়িতে নিয়ে যাও। জলনদীপ কাউকে দেবার পাত্র নয়, জলনদীপ বেঁচে যাওয়া খাবার কাউকে দেওয়ার পাত্র নয়। যে ভিডিওর কমেন্ট বক্সে তোমরা কমেন্ট লিখতে বসেছো, সে কিপটে টু দি পাওয়ার ইনফিনিটি বেঁচে যাওয়া খাবারও নিজের বাড়িতে রেখে দেবে, 3 দিন ধরে খাবে। যে মানুষ বাড়িতে প্রসূতি কুকুরকে এক মুঠো ভাত দিতে পারে না, এক মুঠো মুড়ি দিয়ে বলে নে খা, কুকুর ছানাগুলো মায়ের দুধ খাচ্ছে, পৃথিবীর অন্যতম মনোরম দৃশ্যের মধ্যে একটা, সদ্যজাত শিশু মায়ের দুধ খাচ্ছে, ভালো লাগে না? শুনলেই ভালো লাগে। সদ্যজাত শিশু, একদম গলু গলু বাচ্চা পাপিগুলো, তাদের দেখে বলছে আমাকে হেনস্থা করছে, আমাকে আমার বাড়িতে ঝামেলা ক্রিয়েট করছে, এইরকম কিছু একটা বলেছিল, মনে নেই। এই কুকুরগুলো কিরম চেঁচাচ্ছে। অ্যাকচুয়ালি কি জানো তো, পুচ্ছধারী দাঁড় কাক হচ্ছে এই লোকটা। দানে পাওয়া জ্যাকেট, দানে পাওয়া শার্ট, দানে পাওয়া ওয়াচ, স্মার্ট ওয়াচ, স্মার্ট কথাটাও তো বাড়ি মুখ থেকে বেরোয় না। স্মার্ট বাজার, স্মার্ট পয়েন্ট বলতে পারে না, এবং স্পোর্টের সঙ্গে কম্পিটিশান করে স্মার্ট বাজারে গিয়ে 1 কিলো সার্ফ এক্সেল কিনে এনেছে, সেটা আমি কাল দেখেছি ওর ব্লগে। তো যাই হোক, দানে পাওয়া জিনিস দিয়ে ও ভাবছে যে আমি তো দাঁড় কাক, কিন্তু আমি এই ময়ূরপুচ্ছগুলো লাগিয়ে নিই, তাহলে আমাকে হয়তো ময়ূর লাগবে। কিন্তু ব্যাপারটা তা নয়। যে দর্শকেরা বোকার মতো লিখছো যে বেঁচে যাওয়া খাবারগুলো সুতপা ম্যাডামকে ইঙ্গিত করে
ঠুকে কথা বলতে ভালোবাসে, কারণ সুতপা ম্যাডামকে ওরা ভয় পায়। তো এই মানুষটাকে ভয় পায়, এই এতগুলো লোক এই একটা মানুষকে ভয় পায়। যাই হোক, সুতপা ম্যাডামকে ইঙ্গিত করে বলছে যে যা বেঁচে যাবে পাঠিয়ে দেব। যা বেঁচে যাবে সে পাঠিয়ে কাকে দিবি ভাই? ও তোকেও পাঠাবে না, তোদের বাড়িতেও পাঠাবে না। ও যা বেঁচে যাবে ফ্রিজে রেখে 3 দিন ধরে নিচে খাবে। এই ময়ূর পুচ্ছধারী দাঁড় কাকটাকে তোরা চিনতে পারিসনি। আর দর্শকেরা যারা ওর কমেন্ট বক্সে অন্য লোককে নোংরা কমেন্ট করছো, তারা নিজেদের দিকে একটু তাকিয়ে দেখো। যাই হোক, তাহলে ডিয়ার ফ্রেন্ডস বুঝতে পারছো, যেমন এই লোকটা তেমনি এর দর্শকেরা, এদের জীবনটা পুরো লোক দেখানি জীবন, আ বিগ শো অফ, আ বিগ শো অফ। নিজেরা আমরা খাই কেন? আমরা খেতে ভালোবাসি। টিনার ব্লগে দেখো, সে খেতে ভালোবাসে, নিজের জন্য জিনিস বানায়, পরিবারের জন্য জিনিস বানায়, সবাই মিলে রান্না করে আনন্দ করে খায়, নিজেরা উপভোগ করে খাওয়াটা। আর এদের বাড়িতে খাবার হয় ভিডিও দেখাবার জন্যে, শো অফের জন্যে। আজকে পিকনিক হচ্ছে, পিকনিকের আনন্দটা, পিকনিকের খাওয়ার আনন্দটা গেল বয়ে। কে দেখে হিংসে করবে, কে জ্বলে পুড়ে যাবে, বেঁচে যাওয়া খাবার কার বাড়িতে পাঠাবে, সেইটা মেন ব্যাপার। পিকনিকের আনন্দটা কিন্তু গৌণ। খাওয়াটা নিজের জন্যে, নিজের স্বাদের জন্যে, লোক দেখানোর জন্যে নয়। সুতরাং এই লোকটা জীবনের আনন্দ কোনোদিন পাবেই না, আর ওর সে মনই নেই, ওর সে উপভোগ করার ইচ্ছেটাও নেই। এই যে গিমা দালাল কন্টেন্ট করছে গরিব ঘরের মেয়ে আনবো, কি বাজে কথা। গরিব মেয়েটি না মাথায় শিব ঠাকুর নিয়ে ঢুকবে, নিয়ে আয় গরিব ঘরের মেয়ে, তার মাথায় শিব ঠাকুর থাকবে, যেরকম মা গঙ্গার মাথায় আছে না, সব কটাকে টাইট করে ছেড়ে দেবেন। যাই হোক, অ্যাকচুয়ালি এই কথাটা প্রোনাউন্স করতে গেলে আমার ভেতরে অদ্ভুত একটা রাগ হয়। তো গরিব ঘরের মেয়ে আনবে, তারপর কারণ নাকি হাত দেখা গেছে, ক্যামেরা করছে প্যানোরামা স্টাইলে, এগুলো সব কন্টেন্ট, এগুলো ফালতু কথা। কারণ প্রথম কথা হচ্ছে ডিভোর্স না হলে বিয়ে হবে না, দ্বিতীয় কথা ও লোকটার জীবনসঙ্গিনী দরকার নেই। এই পরিবারটা একটা অসুস্থ পরিবার। ওর মায়ের স্বভাব দেখেও বুঝতে পারছো এবং লোকটার স্বভাব দেখেও বুঝতে পারছো। ওর জীবনে জীবনসঙ্গিনী দরকার নেই, ওর জীবনে দরকার কন্ট্রোভার্সি ক্রিয়েটার, এইটা ওর লাইফে দরকার। সুতরাং যারা কন্টেন্ট ক্রিয়েট করার জন্য একবারে পাগল হয়ে যাচ্ছে, জলনদীপের বিয়ে, এখন তো তবু একটা অজুহাত আছে যে ডিভোর্স হয়নি, লিগাল ডিভোর্স হয়নি। তো ভগবান করুন তোমাদের মুখে ফুলচন্দন, জলনদীপের বিয়ে হয়ে যাক। ভোট গেলে এই মেয়েটা ডিভোর্স পাবে, বাঁচবে, চূড়ান্ত একটা বিশাল নেগেটিভিটির হাত থেকে এই মেয়েটা বেঁচে যাবে। যাকে তাহলে জলনদীপের বিয়ে নিয়ে যে হাওয়াটা রটানো হচ্ছে, এটা একদম ফালতু কথা। কার হাত, কার পা, কার নাক দেখা যাচ্ছে তাতে ভারী বয়ে গেল। কারণ এই লোকটার নিজেরই জীবনসঙ্গী দরকার নেই, জীবনসাথীর দরকার নেই, তাহলে তোমরা কেন ছটফটিয়ে মারা যাচ্ছ? কন্টেন্ট করার জন্য বলতে চাও তো বলো, তাতে আপত্তি নেই। আচ্ছা, ফাইনালি আজ টিনার ধৈর্য ভেঙে গেল। ফাইনালি প্রত্যেকের ভিডিও দেখে ওই 6টা ডিম 8টা ডিম, তারপরে ভাতের একটা এক্সট্রা থালা, জানলা দিয়ে কার মাথা দেখা যাচ্ছে, ওই যে একটা মহিলা আছে এরকম বিস্ফারিত চোখে আর একবারে এক্সপ্রেস ট্রেনের গতিতে কথা বলে, সেই মহিলা জানলা দিয়ে, এই দেখো ডিয়ার ফ্রেন্ডস, এখানে টাক দেখা যাচ্ছে, এখানে টুপি, কমেডি শো এগুলো, আর কিছু না। তো ফাইনালি টিনার ধৈর্য ভেঙে গেল, ধৈর্যের বাঁধ ভেঙে গেল। প্রচণ্ড ম্যাচিওর এবং ধৈর্যশীল এই মেয়েটা, প্রচণ্ড কুল। নিউ জেনারেশন যে কথায় বলে না, ও কুল, টিনা হচ্ছে এই যে কুল কথাটার পারফেক্ট উদাহরণ। তো আজকে ওর ধৈর্য ভেঙে গেল, আজকে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের উদ্দেশ্যে জবাব দিল। ওই বলছে যে ওর বাড়িতে 2টার জায়গায় 8টা ডিম কেন হচ্ছে, ভাতের থালা 5টার জায়গায় 6টা কেন, জানলা দিয়ে কেউ কি মারছে, এইসব কথা ও জবাব দিল। বললো এগুলো বেসলেস, এগুলো কেন করছো, ফ্রুটলেস কথা। বাচ্চা মেয়ে, তার ধৈর্য এতদূর রেখেছে, এটাই অনেক। আজ তার ধৈর্য ভেঙে গেছে। কিন্তু আমার মতে টিনা, তুমি এইভাবে রিয়াক্ট করো না, কারণ তোমার ইগনোরেন্সটাই এদের মুখে একদম টাইট থাপ্পড় হবে। কথাগুলো তো বেসলেস। জানলা দিয়ে কাকে দেখা যাচ্ছে, ঠিক ওই সময় যদি কেউ দাঁড়িয়ে থাকে পথচারী,
সামনের বাড়ি কেউ যদি দাঁড়ায় এসে, এই যে আমি ঘরে বসে আজকে ভিডিও করছি, আমার এই বাড়ির এই দিকে পেছনে দরজাটা নয়, সামনের দিকে একটা দরজা খুলে, ওটা ব্যালকনির দরজা। আমি যদি গরমকাল হতো হয়তো ব্যালকনি খুলে যদি ভিডিও করতাম, তাহলে সামনের ফ্ল্যাটে, আমরা যে সোসাইটিতে থাকি, সামনের সোসাইটির ফ্ল্যাটে ব্যালকনিতে হয়তো কেউ দাঁড়িয়ে আছে, হতে পারে না? আমি ফ্রন্ট ক্যামেরায় কথা বলছি, যদি ব্যাক ক্যামেরা খুলে ব্লগিং করা হতো, সেই ভদ্রলোক বা সেই মহিলা বা সেই বাচ্চাটা হয়তো আমার ক্যামেরায় আসতো। ঠিক সেইভাবে ওই জায়গায় কেউ দাঁড়িয়ে আছে, তা হতে পারে নাকি? টিনাদের বাড়িতে আজ কুটুম এসছে। জলনদীপের বাড়িতে আজ অব্দি কিন্তু কোনো কুটুম দেখতে পাইনি আমরা। আর বাবা মাকে কোনোদিন নেমন্তন্ন করে ওরা খাওয়ায়নি, ইনভাইটই করেনি কোনো জিনিসে। ছেলের জন্মদিনে হোক, ছেলের জন্মদিনে এবারে তো দেখলাম ইউটিউবাররা ইনভাইটেড হলো, কিন্তু কোনো পাড়াপড়শি বা কুটুমকে বা আত্মীয় স্বজনকে দেখতে পাইনি। যারা নিজের মেয়ের সঙ্গেই সম্পর্ক রাখে না, আত্মীয় স্বজন তো দূরস্থান। পাড়াপড়শির সঙ্গে কিরম সম্পর্ক, সেদিনের যে ওই ষড়যন্ত্রটা ওরা রচিয়েছিল টিনা এবং টিনার ফ্যামিলির জন্য, যে বার্নাবাত ওরা ক্রিয়েট করেছিল, সেই বার্নাবাতে আগুনটা কেন লাগেনি বলো তো? এদের দুর্ব্যবহার, পাড়াপড়শির প্রতি এদের যে দুর্ব্যবহার এবং পাড়াপড়শির এদের প্রতি যে ঘৃণা, তার জন্যে। কারণ ওই লোকগুলো গ্রামের লোক, গ্রাম যেটা, গ্রাম বাংলাটা খুব একটা হ্যাপনিং জায়গা নয়, রেগুলার মজেদার ইনসিডেন্ট কিছু হয় না। একটা ঘটনা ঘটছে, লরি এসছে, জিনিসপত্র নিয়ে যাওয়া হচ্ছে, ওরা দেখতে এসছে, কিন্তু এই 100-150 লোক চুপ ছিল, শান্তভাবে ছিল, কোনো রকম গন্ডগোল বাধায়নি। কারণ যে পরিমাণ লোক, এই জলনদীপের কথায় 100-150 লোক এসেছিল, তারা যদি খেপে যেত, পুলিশের পক্ষেও হ্যান্ডেল করা মুশকিল হতো। কেউ কিন্তু খাপেনি। 2-4টে লোক সামনে, যারা শিখিয়ে দেয়া স্ক্রিপ্টেড কথাবার্তা বলছিল ভিডিওতে নিজেদের মুখ দেখাবার জন্য, নাথিং এলস। তো এর থেকেই বোঝা যায় 100-150 লোক তামাশা দেখতে তো এসেছিল, কিন্তু স্পিকটি নট ছিল 2-4 জন ছাড়া। কারণ 100-150 লোকের মব যদি খেপে যেত, তাহলে সেদিন একটা রণক্ষেত্র, কুরুক্ষেত্র তৈরি হতো। এটা তো সকলের, যে কোনো মানুষ তার বুদ্ধি অ্যাপ্লাই করলেই বুঝতে পারে, তাই তো? তাহলে জলনদীপদের বাড়িতে কোনোদিন কুটুম দেখেছো? কোনোদিন কোনো আত্মীয় স্বজন দেখেছো? পাড়াপড়শি দেখেছো? টিনার বাবা মাকে কোনোদিন নেমন্তন্ন করতে দেখেছো? টিনার ভাই গেছিল, একটা একটা ব্লগে দেখিয়েছিল, টিনার দাদা গেছিল, কারণ অনেকদিন টিনাকে বাপের বাড়ি আসতে দেয়নি। তোর বাবা মার একটা টেনশন তো লেগেই থাকতো, কারণ যে ঘটনাটা এখন প্রকাশিত হয়েছে, এখন আমরা জানতে পারছি এই ঘটনাটা 5 বছর ধরে চলে আসছে। তার ব্লগে সমস্তই বলেছে এবং আমি এর উপর বহু ভিডিও বানিয়েছি। তো সুতরাং বুঝতেই পারছো, এই ঘটনাগুলো ছোট্টভাবে প্রতিনিয়ত হতে থাকতো 5 বছরের ব্লগে। এবার যারা বোকার মতো বলছো তোমার ব্লগে তো বাপু দেখিনি, হাজব্যান্ড যখন বউকে পেটায়, সে তো অন ক্যামেরা পেটায় না, স্বাভাবিক না? তাহলে তোমরা এখন মাথা নেড়ে নেড়ে যদি বলতে আসো তোমার ব্লগে তো বাপু দেখিনি, ব্লগে দেখো মেয়েটা কত খুশি। ব্লগ করার সময় মানুষ হাসি মুখটাই দেখায়, কারণ পাবলিক হাসি মুখ দেখতে চায়। যারা দুঃখ বেচে জলনদীপের মতো, তাদের ক্ষেত্র আলাদা। যারা সমস্ত জীবনের ইমোশন বেচে, দুঃখ বেচে, কান্না বেচে, দুঃখের কারণটা বেচে, অকারণে স্যাডনেস ক্রিয়েট করে সেটা বেচে নিজের ভিডিওতে দেখাবার জন্য, সে ব্যাপারটা আলাদা। কিন্তু জেনুইন দুঃখ, দুর্দশা, যন্ত্রণা, সেগুলো বড় গোপন জিনিস, মানুষের একান্ত আপনার, সেগুলো কিন্তু কেউ ক্যামেরায় দেখায় না। সুতরাং ব্লগে তোমরা কিছুই দেখতে পাওনি, তাই তো? টিনার যে মাঝখানে লো প্রেশার হয়েছিল, ও 3 দিন ব্লগ দেয়নি। ওকে ভিডিও খুলে দেখাতে এসেছিল যে দেখো আমি মাথা তুলে দাঁড়াতে পারছি না, দেখো আমার শরীরটা ভালো নেই, 15 মিনিট ধরে দুলে দুলে চোখ পিট করে শুধু আমার শরীর ভালো নেই তাই বলতে এসেছিল, কান্নাকাটি করতে এসেছিল। ব্লগে মানুষ যেটা দেখাবার মতো জিনিস, খুশি, আনন্দ, হ্যাপনিং জিনিস, সেইগুলো দেখায় যাতে মানুষ এন্টারটেন হয়। আচ্ছা, যে কথাটা বলছি, আজকে টিনার ধৈর্যের বাঁধ ভেঙে গেছে, কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের জন্য কিছু কথা বলেছে, কিন্তু আমার বক্তব্যটা হচ্ছে টিনার এই যে বলায়, এতে কি কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা থেমে যাবে? উল্টে আরও বেশি করে বলবে। বাচ্চা মেয়ে অনেকদিন ধৈর্য রেখেছে, আর রাখতে পারেনি, আজকে আউটবাস্ট হয়েছে। তবে ভালো করেছে, মাঝে মাঝে বলাও দরকার। তো ব্যাপারটা হচ্ছে
টিনা শুভ মনস্ক মানুষের হৃদয় দুয়ারে ঘা দিতে গেছে। সে তো 3 মাস ধরে চেষ্টা করছে, কিন্তু কোনো দরজা কি খুলতে পেরেছে? যে মানুষগুলো কন্ট্রোভার্সি দেখে এবং যে মানুষগুলো কন্ট্রোভার্সি করে, ওইরকম সস্তার কন্ট্রোভার্সি, যে 6টার জায়গায় 8টা ডিম কেন, তাদের বাড়িতে বোধহয় গুনে গুনে রান্না হয়। মানে 4জন লোক থাকলে 2টো ডিম রান্না হয়, বোধহয় আধখানা করে খায়, এইরকম মেন্টালিটি। 6জন লোকের 8টা ডিম তো হতেই পারে, 6জন লোকের যদি 16টা ডিম হতো সেটা চিন্তার ব্যাপার থাকতো, যে 10খানা ডিম কেন এক্সট্রা হয়েছে। 1টা 2টো তো এক্সট্রা হয়ই। যেখানে ও বারবার বলে দিচ্ছে যে দাদা 2-3 বার খেতে পারে, সোনাই নিয়েও যাবে, খেয়েও যাবে, তো এটা ইজিলি আন্ডারস্ট্যান্ডেবল। কিন্তু যারা বুঝবে না, ইচ্ছে করে কন্টেন্ট ক্রিয়েট করছে, তাদের কারো বাবার সাথেও নেই বোঝায়। দ্বিতীয় কথা হচ্ছে, এরকম সস্তার কন্টেন্ট ক্রিয়েটারদের বলে কোনো লাভ নেই টিনা, যেটা আমি তোমার কমেন্ট বক্সে কমেন্ট করেও লিখে এসছি। এদের তুমি যদি হৃদয় দুয়ারে ঘা দিতে চাও, এরা বুঝবে তো নাই। এরা বরঞ্চ তোমার এই কথাগুলো তুলে তুলে প্রত্যেকটা ওয়ার্ড নিয়ে ভিডিও করবে। এদের ডিল করার একমাত্র কি উপায় জানো তো? রয়্যাল ইগনোর, যেটা সৌমালি করছে। জাস্ট এরকম বিষ্ঠার মতো সরিয়ে দাও কথাগুলো। রাস্তায় আমরা যাই তো অনেক সময়, গাছের নিচে দিয়ে গেলে কি হয়, ওপর থেকে পাখি বা কাকে আমাদের ভালো জামাটা নোংরা করে দেয়। হ্যাঁ, তো আমরা কি করি, হাতে একটা টিস্যু পেপার থাকলে এরম করে মুছে সেটাকে ফেলে দিই। সেটা নিয়ে কি চর্চা করতে বসি না, মনে লাগাই যে ইস আমার ভালো জামাটার উপর নোংরামি করে দিল। নোংরা যারা, তারা নোংরামো করবেই, নোংরা ধরনের কথা বলবেই। সুতরাং ওগুলো তো তুমি এতদিন গায়ে মাখোনি, আগেও গায়ে মেখো না। আজকে খুব সুন্দর লাগছিল টিনার, যে আজকে ড্রেসটা খুব মানিয়েছে। যে কোনো ড্রেসই ওকে মানায়, কিন্তু আজকে আরও বেশি ভালো লাগছিল। যারা তোমায় ধবলা বলে, তাদের কিন্তু নামটা সার্থক হয়েছে। ধবলা মানে হচ্ছে ফর্সা মেয়ে। তুমি ফর্সা সুন্দর মেয়ে, তাই তোমায় ধবলা বলে। তারা হয়তো মানেটা জেনে বলে না, জানলে বলতো না ওই নামটা, অন্য কিছু বলতো। তো যারা একটা 22 বছরের মেয়েকে বডি শেমিং করে, নোংরা কথা বলে, তাদের উদ্দেশ্যে কোনো কথাই যথেষ্ট নয়। ওদের টাইট করতে হলে একমাত্র আইনত ওরা টাইট হবে। ওদের যখন মেটেরিয়ালিস্টিক নিড যেটা, সেইটাতে যখন কুঠারাঘাত পড়বে, তখন ওরা বুঝবে। বুঝতে পারছো তো? এরা মুখের কথায় বোঝার পাত্র নয়। বলে না, লাথো কি ভূত বাতো সে নেই মানতে। টিনা, তুমি সুন্দর সুন্দর ব্লগ দাও, তোমার ব্লগের কোয়ালিটি দারুণ হয়। আর আজকের খাওয়া দাওয়াটা খুব ভালো হয়েছিল, দারুণ। কুটুম আপ্যায়ন কীরকম সবাই মিলে করলো, পুরো ফ্যামিলি মিলে। নিজের শ্বশুরবাড়ির দাদা ভাই তো একটা এক্সট্রা মিষ্টি আইটেম আনবে, সেটা স্বাভাবিক। কিন্তু দেখো, মা স্পেশাল উনুনে ঘরের বাইরে রান্না করলো, কারণ অতগুলো রান্না হলো। বাবা বাজার করে নিয়ে এলো, সকালবেলায় গিয়েই দুথলে বাজার হলো, মাছ মাংস যত রকমের জিনিস আছে মোটামুটি জানা যায়, বাবা জুটিয়ে দিলেন এবং মা রান্না করলেন। সব থেকে বড় কথা হচ্ছে রান্না করাটা, মেহনতটা যার, কষ্টটা তার বেশি হয়। সবাই মিলে একসঙ্গে খেতে বসলো। টিনা তো 5 বছর বিবাহিত জীবন অতিবাহিত করেছে ওই বাড়িটায়। কোনোদিন দেখেছো টিনা আর বাবা মা ঠিক এইভাবে আপ্যায়িত হয়েছে? সবাই মিলে একসঙ্গে খেতে বসেছে, টিনার বাবা, দাদা ভাই, মা, সবাই মিলে। টিনার বৌদিকে ট্রিট করার পদ্ধতিটা ওদের দেখো। প্রত্যেকদিন ব্লগে তো দেখতে পাই সে মেয়েটা কত আদরের। আর আজকেও দেখো তার বাড়ির লোকেদের কত সম্মান দিয়ে, কত আদর আপ্যায়ন করে খাওয়ানো হলো। সুতরাং এর থেকেই দুটো পরিবারের তফাৎ বোঝা যায়। পিকনিকের নাম করে টাকা তোলার আর একটা চেষ্টা হচ্ছে, শুনেছি 500 টাকা করে দিতে হবে ওই পিকনিকের জন্যে। তো 500 টাকা করে দিলে পার হেড যে টাকাটা উঠবে, জালেনদীপের আর একটা জ্যাকেট হয়ে যাবে। আর তার কমিশন অবশ্য গেমা দালালও পাবে এবং কতগুলো ইউটিউবার আসবে। এছাড়া কিন্তু পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন কেউ আসবে না ডিয়ার ফ্রেন্ড, তোমরা দেখে নিও। আর শাড়ি আর শার্ট যেটা কেনা হয়েছে, যতদূর সম্ভব কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের খোঁচা খেয়ে কোনো গেস্টকে রিটার্ন গিফট দেওয়ার জন্য ওটা কেনা হয়েছে। বোঝাই যাচ্ছে আবার কোনো কন্টেন্ট ধরে আনছে গিমা দালাল। আমি এর আগেও ভিডিওতে বলেছি ডিয়ার ফ্রেন্ড, আমাদের বাড়ির নিয়ম কি, জেনারেলি ভদ্র বাড়ির নিয়ম কি, যে গিভ অ্যান্ড টেক। আমরা যখন কারোর বাড়ি যাই তার জন্য গিফট নিয়ে যাই এবং জেনারেলি তারাও গিফট কিনে রাখে। আমরা হয়তো 2টো নিয়ে গেলাম, তারা হয়তো একটা কিনে রাখলো, কিন্তু গিভ অ্যান্ড টেক দুপক্ষ থেকে হয়।
আমরা বার্থডে পার্টি যখন রাখি, যারাই আসে গিফট নিয়ে আসে, কিন্তু আমরাও কি খালি হাতে পাঠাই? আমরা রিটার্ন গিফট দিই না। বার্থডে পার্টির আগের দিনে পুরো সন্ধ্যেবেলাটা ওই রিটার্ন গিফট র্যাপ করতে আমার পেরিয়ে যায়। এবং শুধু আমার নয়, আমাদের সোসাইটিতে এখানে প্রত্যেক ফ্যামিলিতেই তাই হয়। তো এদের বাড়িতে খালি গিফট নেওয়া দেখেছি, দাও 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 ভিখিরির মতো গিফট নিয়ে এমন একটা দেখলামও করে যে অন্য দর্শকরাও বোঝে যে গিফট আনলে এরা খুব খুশি হবে, তাহলে এদের বাড়িতে গিফট দিই, গিফট দিলে আমার গ্রহণযোগ্যতা বাড়বে। কি হবে না, ভিডিওতে হয়তো একবার নাম বলবে, ভিডিও শেষে লোকে সেটা ভুলে যায়। তো দর্শকদের ক্যারেক্টার তো আজকে দেখলেই, আমি এখনো ব্লগটা দেখিনি, কিন্তু ব্লগের শুরুতেই যে কমেন্ট দেখলাম, আমার মনে হলো ভিডিও করে বলা উচিত। একজনের নাম করে যাকে ওরা ভয় পায়, সুতপা ম্যাডামকে ভয় পায় ওকে ডিয়ার ফ্রেন্ডস, চলনদীপ সিরিয়ালের আজকের এপিসোডের এই রিয়াকশন আমি নেক্সট ভিডিওতে দেবো। এই ভিডিওতে এই পর্যন্তই। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।